বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যবসা শিক্ষা শাখার ছাত্রীদের আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমরা আলোচনা করব ব্যবসায় সংগঠন প্রথম পত্রের একাদশ অধ্যায় ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে, এবং তোমাদের সাথে আমি আছি নুরুন্নেসা ফাতেমা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। প্রথমেই আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে কি সেটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো উপাত্ত এবং তথ্য মানে কি। উপাত্ত হচ্ছে কোনো একটা অসংগঠিত উপাদান, ধারণা, প্রতীক বা চিহ্ন, যেটা কোনো পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। আবার অনেকগুলো উপাত্তের সমন্বয়ে তৈরি হয় তথ্য। অর্থাৎ বিভিন্ন অনেকগুলো উপাত্তকে যখন বিশ্লেষণ করা হয়, বিন্যাস করা হয় এবং তা দ্বারা পরিপূর্ণ কোনো একটা কিছু প্রকাশ করা হয়, সেটাকেই বলা হয় তথ্য। এবং যোগাযোগ মানে আমরা জানি যে বিভিন্ন পক্ষের মধ্যে, দুই বা ততোধিক পক্ষের মধ্যে যখন কোনো একটা তথ্য ভাবের আদান প্রদান করা হয়, তখনই তাকে বলা হয় যোগাযোগ। এবং যখনই এই যোগাযোগের কাজটাকে এবং তথ্য আদান প্রদানের কাজটাতে প্রযুক্তির ব্যবহার করা হয়, সেটাকেই বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমরা এটা বলতে পারি উপাত্ত ও তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, আধুনিকীকরণ, সংরক্ষণ, বিতরণ এবং দ্রুত ও সহজে বিনিময়ের জন্য ইন্টারনেট প্রযুক্তির ব্যবহারকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। এবং ব্যবসায়ে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাজে লাগিয়ে কিভাবে ব্যবসাকে আরও সফল করা যায়, ব্যবসায়িক কাজগুলোকে আরও দ্রুত গতিতে করা যায়, সেটাই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। এবং আমরা কিছু ধরন সম্পর্কে জানব, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসায় কিভাবে ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে জানব। ই বিজনেস এই শব্দটার সাথে আমরা পরিচিত। প্রথমে আসো, বিজনেস মানে কি। বিজনেস বা বাণিজ্য বলতে আমরা কি বুঝি? একটা প্রতিষ্ঠান যখন তার কাজ শুরু করে, ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন তার কাজ শুরু করে, তখন সেখানে উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পণ্য পৌঁছানো পর্যন্ত যাবতীয় যে কার্যক্রম আছে, সেটা ইলেকট্রনিক পদ্ধতিতে যখন সম্পাদিত হয়, তখনই তাকে বলা হবে ই বিজনেস। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যখন সেটা উৎপাদনমুখী প্রতিষ্ঠান হয়, তখন সেখানে কী কী কাজ করা হয়। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিতে আমরা কি দেখছি দেখো, অনলাইন ক্যাটালগস, সেলস, অকশনস, পেমেন্ট, ওয়েব ফ্যাক্টরি, ইমেল ফ্যাক্টরি, এরকম বিভিন্ন এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা ব্যবসায় প্রতিষ্ঠানে যা যা কাজ করা হচ্ছে, এছাড়া আরও অনেক কাজ আছে। যেমন মনে করো, একটা কাঁচামাল যখন ক্রয় করা হবে উৎপাদনের জন্য, সেই কাঁচামালের ফরমাইশ দেওয়া, অর্থাৎ একটা অর্ডার দেওয়া, সেটাও কিন্তু এখানে একটি কাজ। এবং উৎপাদনের সময় এবং উৎপাদনের পরবর্তী সময়ে যে মজুদ ব্যবস্থাপনা করা হয়, মজুদ পণ্যটাকে কিভাবে রাখা হবে, সাজানো হবে, সেগুলোও কিন্তু একটা কাজ, বিজনেসেরই একটা কাজ। তারপর এগুলো যখন বিক্রয় করা হবে, বিক্রয়যোগ্য হবে, বিক্রয় করা হবে, তখন বিভিন্ন কাজ আছে। এখানে নিলামের কথাও বলা হয়েছে, অকশন মানে নিলাম। তারপর পেমেন্টের কথা আসছে। ওয়েব ফ্যাক্টরি, অর্থাৎ ফ্যাক্টরিটার একটা ওয়েবসাইট, নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করা। এরকম একটা প্রতিষ্ঠানের, ব্যবসায়ী প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম যখন ইলেকট্রনিক পদ্ধতিতে করা হবে, সেটাকেই বলা হবে ই বিজনেস। এবং আমরা আরও কিছু শব্দ সম্পর্কে জানি, যেমন ই কমার্স, ই রিটেইলিং, ই মার্কেটিং, এগুলো সবই কিন্তু ই বিজনেসেরই অন্তর্গত। অর্থাৎ বিজনেসের যা যা কাজ, সেই কাজগুলো যখন ইলেকট্রনিক পদ্ধতিতে করা হবে, সেটা হচ্ছে ই বিজনেস। এবং এগুলোর একটা একটা অংশ হচ্ছে ই মার্কেটিং বলো, ই রিটেইলিং বলো বা ই কমার্স বলো, যেটাই বলা হোক না কেন, এগুলো হচ্ছে এই বিজনেসেরই এক একটা অংশ। এখন দেখো, টাইপস অফ ই কমার্স। ই কমার্স মানে কি? কমার্স মানে মূলত কি? ক্রয় বিক্রয় করা।
পণ্য ক্রয় বিক্রয় করা। কারো কাছ থেকে কেনা হচ্ছে, যেমন কাঁচামাল কেনা হচ্ছে বা অর্ধপ্রস্তুত পণ্য কেনা হচ্ছে আবার বিক্রয়ের উদ্দেশ্যে, বা চূড়ান্ত পণ্য অনেক সময় কেনা হচ্ছে, এক পক্ষ কিনে আরেক পক্ষকে বিক্রি করছে। তাহলে ক্রয় বিক্রয়ের যাবতীয় যা কাজ সেটা হচ্ছে ই কমার্স। যেটা ইলেকট্রনিক পদ্ধতিতে যেটা সংগঠিত হয় সেটা হচ্ছে ই কমার্স। আর ক্রয় বিক্রয়ের কাজটাকেই আমরা কমার্স বলে থাকি। এখানে দেখো বিভিন্ন ছবি দেয়া হয়েছে, আমরা ছবিগুলো দেখছি। এখানে দেয়া আছে B2C, B2B, C2C। এগুলোর মানে কি? B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, B2C মানে হচ্ছে বিজনেস টু কনজিউমার্স বা কাস্টমার্স, C2C কাস্টমার্স টু কাস্টমার্স। তারপর দেয়া আছে এম কমার্স, এফ কমার্স। তাহলে দেখো এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই। ই কমার্সের ধরনগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করছি। B2B অর্থাৎ ব্যবসায় থেকে ব্যবসায়। এগুলো হচ্ছে বিভিন্ন মডেল, অর্থাৎ ই কমার্সে কী কী মডেল ব্যবহৃত হয়। যখন ক্রয় বিক্রয় করা হচ্ছে পণ্য, সেখানে এই মডেলগুলোই ব্যবহার করা হয়। যে কোনো একটা মডেল বেছে নিয়ে ওই প্রতিষ্ঠান কাজ করতে পারে, বা দুটো মডেলও এখানে সে বেছে নিতে পারে তার কাজের জন্য, তার কাজের ধরন অনুযায়ী। এখানে B2B মানে হচ্ছে ব্যবসা থেকে ব্যবসা, বিজনেস টু বিজনেস। এবং এখানে কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা একে অপরের সাথে যোগাযোগ করছে ইলেকট্রনিক পদ্ধতিতে বা ইন্টারনেটের মাধ্যমে। তাহলে তাদের নিজেদের মধ্যে তারা সরাসরি পণ্য লেনদেন করতে পারছে, পেমেন্ট করতে পারছে, এবং কোনো মধ্যস্থতাকারীর এখানে দরকার হচ্ছে না। এবং একে অন্যের পণ্য মূল্য সম্পর্কে তারা ক্লিয়ার একটা ধারণা পাচ্ছে। যেমন মধ্যস্থতাকারী যখন থাকবে তখন দেখা যাচ্ছে সে পণ্যের মূল্যটা আরও একটু বেশি এক ধাপ বেড়ে গেল, কারণ সে তার মুনাফা রেখে বাকিটা বিক্রি করবে যারা মধ্যস্থ কারবারি। কিন্তু এখানে একটা বিজনেস, একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আরেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে যখন লেনদেন করছে, চুক্তি করছে, তখন তারা নিজেরাই নিজেদের প্রাইসিংটা নিজেরাই ঠিক করে নেবে। তাহলে তারা ক্লিয়ার থাকছে এই ব্যাপারে। আরেকটা দেখছি আমরা B2C, ব্যবসায় থেকে ভোক্তা। এটার মানে কি? এই ধরনটা, এই মডেলটার মানে কি? এটার মানে হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান তারা ভোক্তার সাথে সরাসরি এখানে যোগাযোগ করছে, তার পণ্য সম্পর্কে জানাচ্ছে, বিভিন্ন তথ্য সে দিচ্ছে যাতে ভোক্তা তার কাছ থেকে পণ্যটা নিতে পারে, সে নিজে পছন্দ করে নিতে পারে। এবং এখানে এই কাজটা যে হচ্ছে, অর্থাৎ B2Cতে যে কাজটা হচ্ছে, এটাকে আমরা ই রিটেইলিং বলতে পারি। রিটেইলিং কথাটার মানে হলো খুচরা। খুচরা ব্যবসাকে আমরা রিটেইলিং বলি। অর্থাৎ চূড়ান্ত ভোক্তার কাছে যখন পণ্য বিক্রয় করা হয় সেটাকেই বলে খুচরা বিক্রি। আমরা এর আগে আমরা ব্যবসা সংগঠনের যারা স্টুডেন্ট, ব্যবসায় শিক্ষার যারা স্টুডেন্ট, তারা আমরা জেনেছি যে হোলসেল মানে কি? হোলসেল মানে হচ্ছে পাইকার, আর রিটেল মানে হচ্ছে খুচরা ব্যবসায়ী। অর্থাৎ উৎপাদকের কাছ থেকে যারা পণ্যটা কিনছে, সরাসরি কিনছে, তাদেরকে বলা হয় হোলসেল বা পাইকার। এবং তারা এটা আবার খুচরা কারবারির কাছে বিক্রি করছে, যারা রিটেইলার। এবং রিটেইলার চূড়ান্ত ভোক্তার কাছে, অর্থাৎ ব্যবহারকারীর কাছে পণ্যটা বিক্রি করছে। তো এখানে এই যে তারা মধ্যস্থ কারবারি, তাদেরকে বাদ দিয়েই একটা ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি পণ্যটি চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রি করতে পারে, যেটাকে ই রিটেইলিং বলা হয়। তাহলে ই রিটেইলিংয়ের মডেল হতে পারে B2C, অর্থাৎ তারা এই মডেলটি ব্যবহার করেই ই রিটেইলিংয়ের কাজটি করে থাকে। এরপর আমরা দেখছি C2C। এই মডেলে কি বলা হচ্ছে? ভোক্তা থেকে ভোক্তা। অনেক সময় দেখা যায় ব্যবসার উদ্দেশ্যে না হলেও কোনো একজন ব্যক্তি একটি পণ্য বিক্রি করতে চাচ্ছে, তখন সে ইন্টারনেটের মাধ্যমে অন্য একজন ভোক্তাকে পণ্যটা সম্পর্কে জানাতে পারে, এবং যে কিনতে আগ্রহী হবে সে তার সাথে যোগাযোগ করে পণ্যটা কিনে নিতে পারে। এখানে ভোক্তা থেকে ভোক্তা, কোনো ব্যবসা প্রতিষ্ঠান এখানে নেই। এটাকে বলা হয় C2C মডেল। আমরা আরেকটা মডেল দেখছি ভোক্তা থেকে ব্যবসায়, C2B, কাস্টমার টু বিজনেস।
এটার মানে কি? এটার মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি তার কাছে যে পণ্য বা সেবা আছে সে সেটা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে পাঠায় এবং ব্যবসা প্রতিষ্ঠান তাদের পছন্দ অনুযায়ী সে পণ্যটা কিনে থাকে। অর্থাৎ তারা সেটা ভোগের জন্য কিনবে না, তারা এটা আবার বিক্রয়ের জন্য কিনবে। অর্থাৎ তারা একজন ব্যক্তির কাছ থেকে কোনো একটা প্রতিষ্ঠান তাদের পছন্দনীয় পণ্য বা সেবা কিনবে আবার বিক্রয় করার জন্য। এটাকে বলা হচ্ছে ভোক্তা থেকে ব্যবসা বা কনজিউমার টু বিজনেস। এরপর আমরা একটা দেখছি G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকার থেকে সরকার। অনেক সময় এক দেশের সরকার অন্য দেশের সরকার থেকে কোনো একটা জিনিস কিনতে চাচ্ছে, যেটা আমরা সরাসরি আমদানি রপ্তানি, যেটা সরাসরি সরকারের হাত দিয়েই হয়, সেটাকে বলতে পারি যে এক সরকার আরেক দেশের সরকার থেকে একটা পণ্য কিনতে চাচ্ছে। তখন তারা যে যোগাযোগটা করে সেটা হচ্ছে G2G মডেল। আরেকটা দেখছি আমরা G2B, গভর্নমেন্ট টু বিজনেস, সরকার থেকে ব্যবসায়। এটার মানে কি? মনে করো সরকার কোনো একটা প্রকল্প হাতে নিয়েছে এবং সেই প্রকল্প বাস্তবায়নের জন্য তার কিছু জিনিস কিনতে হচ্ছে এবং সেই জিনিসটা কেনার জন্য সে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের শরণাপন্ন হচ্ছে। এখানে সে ইলেকট্রনিক পদ্ধতিতেই ইন্টারনেটের মাধ্যমেই সেই সাহায্যটা চাইতে পারে। সেই বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের তথ্যগুলো চাচ্ছে সরকার এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের তথ্যগুলো দিচ্ছে, পণ্য সম্পর্কে জানাচ্ছে এবং সরকার তাদের কাছ থেকে কিনে নিচ্ছে। যেমন মনে করো একটা রাস্তা তৈরি করার জন্য, ব্রিজ তৈরি করার জন্য সিমেন্টের দরকার হচ্ছে, তাহলে তারা বিভিন্ন সিমেন্ট কোম্পানির সাথে সরকার যোগাযোগ করবে এবং সরকার তাদের কাছ থেকে সিমেন্টটা কিনে নেবে। এটাই হচ্ছে G2B মডেল, সরকার থেকে ব্যবসায়। এরপর আসছে M-কমার্স। M-কমার্স মানে হলো মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্যদ্রব্য বা সেবা যখন ক্রয় বিক্রয় করা হয় সেটাকে বলা হয় M-কমার্স। আরেকটা আছে F-কমার্স। F-কমার্স মানে মূলত ফেসবুক ভিত্তিক যে ব্যবসাগুলো করা হয়, যেগুলোকে আমরা অনলাইন বিজনেস বলে থাকি। যে এখানে ফেসবুক অ্যাকাউন্ট আছে এমন যে কেউ একটা পেজ খুলে তার পণ্য বা সেবা কাস্টমারের কাছে তুলে ধরছে এবং সম্ভাব্য কাস্টমারদের কাছে তুলে ধরছে এবং তারা সেখান থেকে পছন্দ করে তার পণ্যটা কিনছে। এটা হচ্ছে এখানে একটি পেজ খুললেই হয়ে যাচ্ছে, আর এর বেশি কিছু দরকার হচ্ছে না, কোনো ওয়েবসাইটেরও দরকার হয় না। এটা ফেসবুকে একটা পেজ খুললেই তারা ব্যবসাটা করতে পারে, যেটাকে আমরা অনলাইন বিজনেস বলি বা অনলাইন ব্যবসায় বলি। এটাকে বলা হয় F-কমার্স। তাহলে ই-কমার্সের বিভিন্ন ধরন সম্পর্কে, বিভিন্ন মডেল সম্পর্কে আমরা জানলাম। এখানে প্রতিষ্ঠান তার ধরন অনুযায়ী, কাজের ধরন অনুযায়ী যে কোনো একটা বা দুটা মডেল এখানে বেছে নিতে পারে। যেমন সে যখন কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান, তখন সে কী করে, সে পণ্যটা কিনছে, আবার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছে, এখানে সে B2B মডেলও ব্যবহার করছে। আবার সে B2C করছে, ব্যবসা থেকে ভোক্তা, আবার C2Bও সে করতে পারে, যে সে কোনো একটা পণ্য কনজিউমার থেকে কিনে নিচ্ছে, এরকমও হতে পারে। যারা ব্যবসায়ী নয় কিন্তু পণ্য কোনো কারণে বিক্রি করছে, এদের থেকেও নিতে পারে। তো এইভাবে একাধিক মডেল ব্যবহার করেও একটা প্রতিষ্ঠান কাজ করতে পারে। এগুলোকে বলা হচ্ছে ই-কমার্সের বিভিন্ন ধরন। এটা 1999 সালে বাংলাদেশে প্রথম চালু হয়। ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে পণ্য ক্রয় বিক্রয়ের কাজকেই ই-কমার্স বলে এবং 1999 সালে বাংলাদেশে প্রথম ই-কমার্স চালু হয়। এবং এখানে আরেকটা বিষয় আমরা উল্লেখ করতে পারি যে এটা প্রথম বিশ্বে ই-কমার্স চালু হয়েছিল 1971 বা 72, এটা একটা সুনির্দিষ্ট করে বলা যায় না, তবে 71-72 সালের দিকে আরপানেট ব্যবহার করে মারিজুয়ানা বিক্রি হয় এবং সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ টেকনোলজি, ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি শিক্ষার্থীদের মধ্যে, এবং ওখানেই প্রথম ই-কমার্সের ধারণাটা আসে। এরপর ক্রমে এখন বিশ্বের অধিকাংশ ব্যবসা কিন্তু ই-কমার্সের মাধ্যমেই গড়ে উঠেছে, সংগঠিত হচ্ছে। এটা খুব জনপ্রিয়, ই-কমার্সটি খুবই জনপ্রিয়। গ্লোবালাইজেশনের এই যুগে এটা অবশ্যই জনপ্রিয়।
আচ্ছা, এখন আসো ই মার্কেটিং। ই মার্কেটিং বলতে আমরা কি বুঝি? এটা জানার আগে আমাদেরকে মার্কেটিং মানে কি সেটা আগে বুঝতে হবে। মার্কেটিং মানে হচ্ছে পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেয়া, এবং এই সংক্রান্ত কাজগুলোকেই বলা হয় মার্কেটিং, বাংলায় বলা হয় বিপণন। এখন আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমরা ভুলভাবে কিন্তু এই শব্দটা ব্যবহার করে থাকি। আমরা অনেকেই কেনাকাটা করাকে, মার্কেটে গিয়ে কেনাকাটা করাকে আমরা কিন্তু মার্কেটিং বলে থাকি, এবং দেখা যায় যেটা মূলত এটা শপিং, এটা আমরা শপিং করাকেই মার্কেটিং বলি, কিন্তু মূলত এটা হচ্ছে মার্কেটিং মানে হচ্ছে পণ্য, উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেয়া। এবং এখানে বিভিন্ন মধ্যস্থ কারবারিরা কাজ করে, যেটা আগে বলেছি আমি, যে পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা এরা জড়িত থাকে। এছাড়া সরাসরি এই ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে কিন্তু মার্কেটিংয়ের কাজটা করা যাচ্ছে, যেটাকে বলা হয় ই মার্কেটিং। তোমরা দেখো এখানে লেখা আছে, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্যদ্রব্য ও সেবার বাজার সৃষ্টি এবং লাভজনক ক্রেতা ভ্যালু তৈরিকে ই মার্কেটিং বলে। এখন আরেকটু বিস্তারিত আমরা আলোচনা করি, মার্কেটিংয়ের কাজটা কি। মার্কেটিংয়ের কাজ হচ্ছে সম্ভাব্য ক্রেতাদেরকে খুঁজে বের করা, তাদের চাহিদাটা নিরূপণ করা। অর্থাৎ আমার একটা পণ্যের কী পরিমাণ চাহিদা থাকতে পারে এবং সম্ভাব্য ক্রেতা কারা, এবং সেই ক্রেতাদের কাছে আমার পণ্য বা সেবাকে তুলে ধরা, তাদেরকে পণ্যটা পরিচিত করানো, এবং এটার কাজটাকে বলা হয় প্রসারমূলক কাজের মাধ্যমে তাদেরকে জানানো যে আমার এই পণ্য আছে, এবং একটা ক্রেতা ভ্যালু তৈরি করা। ক্রেতা ভ্যালু কথাটার মানে কি? ভ্যালু কথাটার মানে হচ্ছে, মনে করো তুমি একটা পণ্য কিনছো এবং সেই পণ্যের জন্য তুমি যে অর্থটা ব্যয় করছো তার বিনিময়ে অবশ্যই তোমার একটা চাওয়ার থাকতে পারে, যে তুমি এক্সপেক্ট করো যে এই পণ্য থেকে অমুক সুবিধাটা তুমি পাবে। তুমি অমুক সুবিধাটা যখন পেয়েছো তখনই কিন্তু বলা হচ্ছে তুমি সন্তুষ্ট হয়েছো। তাহলে ওই পণ্যটা অবশ্যই ভ্যালু তৈরি করতে পারলো। অর্থাৎ আমি একটা পণ্যের জন্য যে অর্থটা ব্যয় করছি তার বিনিময়ে প্রাপ্ত সুবিধাটা যদি বেশি পরিমাণে হয় সেটাকেই বলা হয় ভ্যালু। তাহলে একটা পণ্য যখন ক্রেতাকে সন্তুষ্ট করতে পারে তখনই বলা যায় সেটা ভ্যালু তৈরি করতে পেরেছে, ওই পণ্যের একটা ভ্যালু রয়েছে। তাহলে মার্কেটিংয়ের কাজ হলো পণ্যের ভ্যালু তৈরি করা, এবং সেজন্য সেই পণ্যের প্রচারণা এগুলো তো চালাবেই, সেই সাথে পণ্যটা যেন উন্নত হয়, আধুনিক হয়, এবং পণ্য উন্নয়নের জন্য আরও কী কী গবেষণা করা যায় সেসব নিয়ে চিন্তা করবে। প্রথমে পণ্যের চাহিদা নিরূপণ করবে, তারপর পণ্যটাকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করবে যাতে সে পুরনো কাস্টমারদের ধরে রাখতে পারে, এবং একটা বাজার সে সৃষ্টি করতে পারে এবং সেটা ধরে রাখতে পারে। এই কাজটাকেই বলা হয় মার্কেটিং। এবং সেটা যখন ইলেকট্রনিক পদ্ধতিতে বা ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে হচ্ছে সেটাকেই বলা হচ্ছে ই মার্কেটিং। ই মার্কেটিংয়ের মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে তার পণ্যের পরিচিতিটা তুলে ধরা যায় এবং আরও নতুন নতুন আকর্ষণীয় কৌশল উন্নয়ন করা যায় পণ্যটাকে উন্নত করার জন্য, এবং সেটা ইন্টারনেটের মাধ্যমে করা যায় বলে এটাকে বলা হচ্ছে ই মার্কেটিং। অর্থাৎ ই মার্কেটিংয়ের মাধ্যমে একজন ভোক্তা তার যে পণ্যের প্রয়োজন হচ্ছে সেটাকে সে সহজেই খুঁজে পাচ্ছে, সহজেই জানতে পারছে পণ্যটা সম্পর্কে বা সেবাটা সম্পর্কে, তাই সে ডিসিশন নিতে পারে সেটা কিনবে কি কিনবে না। এটাকে বলা হচ্ছে ই মার্কেটিং, এবং এটা খুবই কার্যকর একটা পদ্ধতি, একটা প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়ের জন্য খুবই কার্যকর একটা পদ্ধতি। ই রিটেইলিং, আমরা একটু আগে বললাম রিটেইলিং মানে কি? খুচরা কারবার। অর্থাৎ চূড়ান্ত ভোক্তার কাছে যখন পণ্যটা যাবে সেটাকেই বলা হয় রিটেইলিং। মনে করো তোমার একটা জিনিস দরকার, হতে পারে তোমার একটা বই দরকার, তাহলে তুমি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবে যে বইয়ের জন্য কারা কারা ওয়েবসাইট খুলেছে, বা তোমার পরিচিত কোনো ওয়েবসাইট আছে, কোনো একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে যে তাদের কাছে এই বইগুলো আছে। তখন তুমি ওই পরিচিত ওয়েবসাইটটাই সরাসরি টাইপ করবে, অথবা তুমি সার্চ দিয়ে দেখবে কাদের কাছে বইগুলো পাওয়া যাচ্ছে। তাহলে এই যে তুমি তোমার প্রয়োজনটা মুহূর্তেই কিন্তু নিবারণ করতে পারছো, এটাই হচ্ছে ই রিটেইলিং, ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে। তাহলে কোনো একটা প্রতিষ্ঠান নিজস্ব ওয়েবসাইট যখন খুলে
বা বিভিন্ন এই যে বললাম অনলাইন বিজনেস যেটা বললাম, যে ফেসবুক পেজ খুলে তারা জিনিসপত্র বিক্রি করছে, তাহলে আমরা কাস্টমাররা কী করছি, আমরা ওয়েবসাইটে গিয়ে বা ফেসবুক পেজে সার্চ করে আমরা আমাদের প্রয়োজনীয় পণ্যটা আমরা খুঁজে পাচ্ছি, এবং এই পণ্যটা সরাসরি কিন্তু ভোক্তার কাছে বিক্রি করা হচ্ছে। এখানে ক্রয় বিক্রয়ের কাজ না, শুধু বিক্রয়ের কাজটাই আছে। এটাকে বলা হচ্ছে ই রিটেইলিং। এবং এই ই রিটেইলিং কাস্টমারের সময় বাঁচায়, অযথা ঘোরাঘুরির দরকার হচ্ছে না মার্কেটে, সে সহজে ইন্টারনেটের মাধ্যমে তার পণ্য সম্পর্কে, কাঙ্ক্ষিত পণ্যটা সে পেয়ে যাচ্ছে, পণ্য সম্পর্কে জানতে পারছে এবং পণ্য বেছে নিতে পারছে। এটা হচ্ছে ই রিটেইলিং। এখন আসো, ব্যবসা জগতে আমরা যা যা পড়লাম, এটা ব্যবসা সরাসরি কাজ, আর পরোক্ষ একটা কাজ হচ্ছে ব্যাংকিংয়ের কাজ। একটা ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক ছাড়া কোনো কাজই করতে পারবে না। ব্যাংক থেকে তাকে লোন নিতে হচ্ছে, ব্যাংকে একটা অ্যাকাউন্ট রাখতে হচ্ছে, ব্যাংকে সবসময় লেনদেন তাকে করতে হচ্ছে। তো এই ব্যাংকিংয়ের কাজটা যখন ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে হবে, তখন সেটাকে বলা হবে ই ব্যাংকিং। ই ব্যাংকিংয়ে কী কী সুবিধা পাওয়া যায়? ডেবিট ও ক্রেডিট কার্ড। ডেবিট ও ক্রেডিট কার্ড সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। এটা হচ্ছে একটা প্লাস্টিকের কার্ড, এবং এখানে এটা গোপন পিন নাম্বার দেওয়া হয়। তো এই একটা ব্যাংকের যে কার্ডটা সরবরাহ করা হচ্ছে তার ক্লায়েন্টকে, যে সে নগদ টাকা তাকে বহন করতে হচ্ছে না, বা সে কোথাও বাইরে গেছে, হঠাৎ তার টাকার দরকার, কিন্তু তার কাছে তার চেক বইটা নাই, তাহলে এখানে চেক বইয়ের বিকল্প হতে পারে এই ডেবিট ও ক্রেডিট কার্ড। এখন দেখো এটার পার্থক্যটা কি। ডেবিট কার্ড মানে হচ্ছে কি, তোমার অ্যাকাউন্টে সেই পরিমাণ ব্যালেন্স থাকতে হবে যা থেকে তুমি খরচ করতে চাচ্ছ, এবং সেই অনুযায়ী তোমার টাকা থেকে তুমি খরচ করছো। এবং এটা দিয়ে ব্যবসায়িক লেনদেনগুলো সাধারণত করা হয় ডেবিট কার্ডের মাধ্যমে, কেনাকাটাও করা হয় কম বেশি। এটাই হচ্ছে ডেবিট কার্ড, যেখানে তোমার অ্যাকাউন্টে ওই টাকাটা আছে। আর ক্রেডিট কার্ড মানে কি? ক্রেডিট মানে হচ্ছে ঋণ। তার মানে হলো তোমার অ্যাকাউন্টে যে টাকা আছে তুমি তার চাইতে বেশি পরিমাণে খরচ করতে পারবে এই ক্রেডিট কার্ড দিয়ে। তোমার ব্যালেন্সের চেয়ে যেটা বেশি থাকবে সেটাই হচ্ছে তোমার ঋণ, যেটা তোমাকে ব্যাংকে পরিশোধ করতে হবে। এবং ক্রেডিট কার্ডটা সাধারণত কেনাকাটায় অনেক বেশি ব্যবহৃত হয়, তাছাড়া বিভিন্ন বিল দেওয়ার ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। তাহলে ডেবিট ও ক্রেডিট কার্ড এ দুটো কিন্তু গ্রাহকের সহজে তারা এটা বহন করতে পারে। এটা একটা সুবিধা যে গ্রাহকের সময় বাঁচাচ্ছে, ঝামেলা এড়াতে পারছে। এবং এই ডেবিট ক্রেডিট কার্ড খুবই জনপ্রিয়, এটা চেকের বা নগদ অর্থের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। এটিএম। এটিএম মানে হচ্ছে কি? অটোমেটেড টেলার মেশিন। এই অটোমেটেড টেলার মেশিনের মাধ্যমে কি করা যাচ্ছে? টাকা তোলা যাচ্ছে, জমাও দেওয়া যাচ্ছে, তারপর ব্যালেন্সটা দেখা যাচ্ছে। অর্থাৎ ব্যাংকিংয়ের যাবতীয় কাজ এখানে এটিএমের মাধ্যমে, এই মেশিনের মাধ্যমে করা যায়। এখানেও একটা পিন নাম্বার আছে। ডেবিট এবং ক্রেডিট কার্ড এখানেও পিন নাম্বার থাকে। এটা একটা মেশিনে, বুথে গিয়ে মেশিনে ঢুকালে পিন নাম্বারটা, গোপন পিন নাম্বারটা দিয়ে টাকা তোলা যায়। আর এটিএম কার্ডে তোমার টাকা জমাও দেওয়া যাবে এবং ব্যালেন্সও জানা যাবে, টাকা জমাও দেওয়া যাবে। এরপর আসো মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং মানে কি? মোবাইল ব্যাংকিং হচ্ছে মোবাইলের মাধ্যমে ব্যাংকিং। কোনো একটা ব্যাংক এই সেবাটা দিচ্ছে যেখানে মোবাইলের নাম্বারটাই অ্যাকাউন্ট নাম্বার হিসেবে কাজ করবে, এবং এই মোবাইলের মাধ্যমেই, এই অ্যাকাউন্টের মাধ্যমেই টাকা জমা রাখা যাবে, স্থানান্তর করা যাবে। এবং এটা খুবই জনপ্রিয় এখন। আমরা জানি বিভিন্ন ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, তারপর তোমার অন্যান্য ইসলামিক ব্যাংক, তারপর এবি ব্যাংক, এরকম বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকমের সেবা কার্ড দিয়ে থাকে, সেবা চালু করেছে। যেমন বিকাশ, ডাচ বাংলা, ব্র্যাক ব্যাংক প্রথম বিকাশ চালু করে, এরপর ডাচ বাংলা ব্যাংক রকেট চালু করছে। এরকম এখনও আছে নগদ, তারপর ইউক্যাশ, এমক্যাশ, বিভিন্ন রকমের মোবাইল ব্যাংকিং সেবা এখন অনেক জনপ্রিয়। তো এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে অর্থ আদান প্রদান করা যায়। বিভিন্ন এজেন্ট এখানে কাজ করে, বা সরাসরি পার্সোনাল নাম্বার দিয়েও টাকা আদান প্রদান করা যায়, এবং এখানেও একটা গোপন পিন নাম্বার থাকবে। এরপর আমরা একটা দেখছি এসএমএস ব্যাংকিং। এটা হলো মোবাইলে ব্যাংকের সাথে যে যোগাযোগটা হচ্ছে এসএমএসের মাধ্যমে। অর্থাৎ ব্যাংক
SMS-এর মাধ্যমে তার ক্লায়েন্টকে তার ব্যালেন্স জানাচ্ছে, যে কোনো একটা ইনফরমেশন সে জানাচ্ছে। আবার ক্লায়েন্টও ব্যাংকের কাছ থেকে চেক বই নিতে চাচ্ছে বা এরকম কোনো কিছু একটা সেবা সে নিতে চাচ্ছে, সরাসরি এখানে SMS-এর মাধ্যমে যোগাযোগটা হবে। অনলাইন ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং হলো ব্যাংকের কোনো একটা শাখায় তার অ্যাকাউন্ট আছে, গ্রাহকের অ্যাকাউন্ট আছে, কিন্তু সে দেশের যে কোনো জায়গায় সেই ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে টাকাটা তুলতে পারে। এটাকে বলা হয় অনলাইন ব্যাংকিং। এবং এটা গ্রাহকের সুবিধার জন্য এগুলো চালু করা হয়েছে, গ্রাহকের যাতে কোনো সমস্যা না হয় টাকা তুলতে, সে যে কোনো জায়গায় বসেই কিন্তু টাকাটা তুলতে পারছে বা জমাও দিতে পারছে। এটা হচ্ছে অনলাইন ব্যাংকিং। তাহলে আমরা ব্যবসায়ে কী কী তথ্য প্রযুক্তির এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হচ্ছে সেটা আমরা আজকে জানলাম। আমরা ই-কমার্স, ই-বিজনেস, ই-রিটেইলিং, ই-মার্কেটিং এগুলো সম্পর্কে জানতে পারলাম, ই-ব্যাংকিং এটা সম্পর্কেও জানতে পারলাম। এবং তোমরা অবশ্যই আরেকটু ভালো করে বইয়ে পড়ে নেবে এবং এটা মনে রাখবে যে শব্দগুলো কিন্তু প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে, তোমরা কনফিউজড হয়ে যাবে কোনটা ই-রিটেইলিং, কোনটা ই-মার্কেটিং আর কোনটা ই-বিজনেস। একটা কথা মনে রাখবে, ই-বিজনেস মানে কি? একটা ব্যবসায় প্রতিষ্ঠানে যখন যত যাবতীয় কাজগুলো থাকে সবগুলাই হচ্ছে ই-বিজনেস। অর্থাৎ একটা উৎপাদনের জন্য পণ্যের কাঁচামাল অর্ডার দেওয়া থেকে শুরু করে পণ্যটা একেবারে তৈরি করে বিক্রয় করা পর্যন্ত যা যা কাজ সবগুলোই হচ্ছে ই-বিজনেসের কাজ। সেটা যখন ইন্টারনেটের মাধ্যমে বা ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে ই-বিজনেস। যেমন একটা ফ্যাক্স ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন সফটওয়্যার ইউজ করা হচ্ছে, এগুলো হচ্ছে ই-বিজনেস। এখানে শুধু ইন্টারনেট তা না, ইন্টারনেট ছাড়াও আরও কিছু প্রযুক্তি এখানে ব্যবহৃত হয়। তাহলে ইলেকট্রনিক যত পদ্ধতি ব্যবহার করে এই কাজগুলো করা হয় সেটাই হলো ই-বিজনেস। আর ই-কমার্স মানে কি? ই-কমার্স মানে হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়। এখানে ক্রয়ও আছে, বিক্রয় আছে, শুধু বিক্রয় না। কমার্স মানে ক্রয়ও আছে, বিক্রয়ও আছে এবং বিভিন্ন মডেল এখানে কাজ করছে। ব্যবসা থেকে ব্যবসা, ব্যবসা থেকে ভোক্তা, ভোক্তা থেকে ভোক্তা, ভোক্তা থেকে ব্যবসা, সরকার থেকে সরকার ইত্যাদি বিভিন্ন রকমের, সরকার থেকে ব্যবসা বিভিন্ন রকমের মডেল এখানে ব্যবহার করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে ই-রিটেইলিংয়ে কোনটা ব্যবহার করা হচ্ছে? এটা হচ্ছে B2C। ঠিক আছে, ই-রিটেইলিংয়ে ব্যবহার করা হচ্ছে B2C। আবার অনেক সময় C2Cও ব্যবহার হতে পারে। আচ্ছা, এরপরে এটা হলো ই-কমার্স। আর ই-মার্কেটিং মানে কি? মার্কেটিংয়ের যে সমস্ত কাজকর্ম, অর্থাৎ পণ্য সেল করার জন্য, পণ্য বিক্রয় করার জন্য যে উপস্থাপন করা হবে ক্রেতার কাছে, সেটাই হচ্ছে মার্কেটিং। এবং এটার জন্য যা যা কাজ, পণ্যের পরিচিতি করানো, বিজ্ঞাপন, এগুলো সবগুলোই হচ্ছে মার্কেটিংয়ের কাজ। এবং সেটা যখন ইন্টারনেটের মাধ্যমে হবে সেটা হচ্ছে ই-মার্কেটিং। আর ই-রিটেইলিং মানে হচ্ছে সরাসরি চূড়ান্ত ভোক্তার কাছে যখন পণ্যটা, খুচরা পণ্যটা বিক্রি করা হয়, সরাসরি বিক্রি করা হয় এবং সেটা ইন্টারনেটের মাধ্যমে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, সেটাকে বলা হয় ই-রিটেইলিং। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমরা বই আর একটু ভালো করে পড়ে দেখবে, আর কোনো কনফিউশন থাকলে আমার সাথে যোগাযোগ করবে, কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।